দর্শক, এখন রয়েছে দেশের পরিবেশ বান্ধব ফুড গ্রেড ফুড প্যাকেজিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। আপনাকে স্বাগত একশো বিজনেসে। আমাদের দেশের জন্য সম্ভাবনাময় নতুন একটি খাত হচ্ছে ফুড গ্রেড প্যাকেজিং, ফুড প্যাকেজিং। তো এই খাত সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। জি, এটা আসলে পরিবেশ বান্ধব ফুড গ্রেড ফুড প্যাকেজিং সেক্টর হিসেবে পুরো ওয়ার্ল্ড মার্কেটে পরিচিত। আচ্ছা, যার পেপার কাপ যেটা আমাদের প্রোডাক্ট, এটা ওইটারই আওতাভুক্ত একটি পণ্য আর কি। তো আপনারা জানেন যে বাংলাদেশকে যদি আমরা হিসাবে আনি, বাংলাদেশ ফুডের উৎপাদনের দিক থেকে কিন্তু ওয়ার্ল্ডের একটা খুব ভালো অবস্থান করতেছে। কিন্তু সেখানে 100% ফুড গ্রেড ফুড প্যাকেজিং যে সেক্টরটার কথা বলা হচ্ছে, এই জায়গাটাতে একটু আমরা দুর্বল। মানে আমাদের ফুড আছে কিন্তু সেটার প্যাকেজিংটা ফুড গ্রেড না। এই সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দেশের বাইরের উপর নির্ভর করতেছি। এই জন্য এই সেক্টরটা যদিও খুব বড়, বাট আমরা একটা প্রোডাক্ট নিয়ে কেবল শুরু করছি। এটা লাস্ট 5 ইয়ার্স আমাদের এই ইন্ডাস্ট্রিটা, এবং ইতিমধ্যেই যেটা হচ্ছে যে এটা খুব পজিটিভলি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে। আমরা জানেন যে আমাদের বাংলাদেশে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা ফুডের ইন্ডাস্ট্রি, তারা কিন্তু এই ফুডটা এক্সপোর্টও করে, কিন্তু আলটিমেটলি প্যাকেজিংটা কিন্তু আসতেছে বাইরের থেকে। তো এখানে বিষয়টা হলো দুই রকম। একটা হলো যে আমি আমার দেশের চাহিদা মেটানো, আবার এইটা চায়নাকে যদি আপনি হিসাবে আনেন, তারা কিন্তু এই সেক্টরের যে প্যাকেজিংটা, এটা তারা এক্সপোর্টার, বড় এক্সপোর্টার। এই জন্য আমরা এটাকে খুব বড় একটা সেক্টর হিসেবে বিবেচনা করতেছি ভবিষ্যতের দিকে। আপনি বলছেন যে পরিবেশ বান্ধব, তো পরিবেশ বান্ধব আসলে কেন একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, পরিবেশ বান্ধব হওয়ার কারণটা হলো এটা কাগজ দিয়ে তৈরি। প্রথম কথা হলো এই কাগজ দিয়ে তৈরি, এবং এই কাগজটা স্পেশালাইজড পেপার। এই পেপারটা 100% ফুড গ্রেড পেপার, এবং এই কাগজটা আপনি যখন ব্যবহারের পরে আপনি ফেলে দিচ্ছেন, পরিবেশের সাথে এটা মিশে যায় 21 দিনের মধ্যে, এবং জৈব সারে পরিণত হয়। তো এটা পুরো ওয়ার্ল্ডে খুব পপুলার। পুরো পপুলার এই কারণেই যে এটা এইভাবে সে তার মানে সয়েলের সাথে সে মিশে যাচ্ছে। আর একটা বিষয় হলো, তথ্য হলো এরকম যে যেহেতু কাগজ গাছ থেকে আসে, সেখানে একটা বিশেষত্ব হলো এই গাছটা সাধারণত সাউথ আমেরিকান কান্ট্রিতে উৎপন্ন হয়, এবং এটা শীতপ্রধান দেশে হয়। যখন এই গাছটার থেকে এই গাছের ছালটা নেওয়া হয় আর কি, হ্যাঁ, এটা প্রত্যেক বছর আবার এটা ছালটা আবার তৈরি হয়, সুতরাং গাছের কাটারও কোনো প্রয়োজন নাই। তো এইখানেও এটা মানে কোনো সমস্যা সৃষ্টি করতেছে না, সাইড থেকে আসলে পরিবেশ বান্ধব। এই জন্য পুরো ওয়ার্ল্ডে এটা খুব পপুলার প্রোডাক্ট। এবং এখন আপনি যখন দেশের বাইরে যাবেন, এমনকি ইন্ডিয়াতে আপনি যদি যান, আপনি দেখবেন যে সেখানে কিন্তু এখন পেপার কাপে করে চা খাচ্ছে, ছোট ছোট টি স্টলগুলোতে। তো এটা আস্তে আস্তে যেহেতু ইন্ডিয়াতে পপুলার হয়েছে এবং পুরো ওয়ার্ল্ডে পপুলার, আমাদের বাংলাদেশে এখন আস্তে আস্তে এটা আসতেছে মার্কেটে। এটার বাজেটটা আসলে কত বড়, যদি একটু ধারণা দিতেন আমাদের। বাজারটা বাংলাদেশে এখন খুব ছোট্ট বাজার। শুধু কর্পোরেট যারা আমাদের বড় বড় কোম্পানিগুলো যারা বিজনেস করতেছে, তারা এটা নিচ্ছে দুইটা কারণে নিচ্ছে। একটা হলো যে কিছু কোম্পানি আছে শুধু কফির ব্যবসা করে, কিছু কোম্পানি আছে যে পানীয় জাতীয় পদার্থ, আইসক্রিমের ব্যবসা, এরা কিন্তু আমাদের কাছে নিচ্ছে। আবার কিছু প্রতিষ্ঠান আছে, কাগজ তো এখানে আপনার ইচ্ছা মতন প্রিন্টিং এর একটা সুযোগ আছে, ব্র্যান্ডিং এর সুযোগ আছে। এখন আপনি জানেন যে ওয়ার্ল্ড মার্কেটটা কিন্তু এখন চলতেছেই মার্কেটিং পলিসিটা ব্র্যান্ডিং এর উপরে, কে কত বেশি ব্র্যান্ডিং করতে পারে। ছোট্ট একটা দোকান, সেও চাচ্ছে যে তার নিজের ব্র্যান্ডিং হোক। তো সেই ক্ষেত্রে সে কি করতেছে যে মাত্র 1 থেকে 1.5 টাকা দাম একটা কাপের দাম, এটা বেশি কস্টিং না, অথচ আমার নিজের কোম্পানির নামে আমি এটা ব্র্যান্ডিং করে ফেললাম। তো এই ইস্যুতে বাংলাদেশ এখনো ভালো, কিন্তু অন্যান্য সিনারিও যদি আমি ওয়ার্ল্ড মার্কেটের সিনারিও দেখি, তারা এটাকে আসলে ব্র্যান্ডিং ইস্যু তো এটা একটা এক্সট্রা ইস্যু, বাট অরিজিনাল ইস্যু তাদের কাছে হাইজেনিক। হাইজেনিক ফুড গ্রেড প্রোডাক্ট এবং পরিবেশ বান্ধব। তো এই ইস্যুতে তারা খুব বেশি সিনসিয়ার এবং সিরিয়াস। তখন তারা এটাকে তারা বাধ্যতামূলক করে ফেলতেছে তাদের লাইফ স্টাইলের সাথে। আর একটা বিষয় হলো যে আপনি জব করতেছেন, আপনার ফ্যামিলি হয়তো জব করতেছে, সবাই টাইমের একটা খুব মূল্য এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো সেইখানে যদি আপনি বাসায় গিয়ে যদি আপনার নিজের খাবারটা খাওয়ার পরে আপনার প্লেটটাকে আবার ওয়াশ করতে হয়, এটা কিন্তু আপনার কাছে একটা টাইমের এবং প্রবলেমেটিক ইস্যু। এই সমস্ত ক্ষেত্রে এটা খুব আধুনিক একটা প্রোডাক্ট, যে আমি এটাকে আর ওয়াশের কোনো প্রয়োজন নাই, আমি এটা ফেলে দিব, অন টাইম ইউজ, আবার এটা পরিবেশ বান্ধব, আবার এটা ফুড গ্রেড। সুতরাং এটা সব দিক থেকে পজিটিভ। সেইভাবে যদি ক্যাটারিং গুলো আপনি খেয়াল করেন, একটা বিয়ের প্রোগ্রাম, একটা জন্মদিনের প্রোগ্রাম, সেখানে কিন্তু আপনার গ্লাস এবং প্লেটটা ভাড়া করা লাগে বা একটা চার্জ আসে, আবার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা। এখানে এটাও পজিটিভলি কাজ করতেছে। সুতরাং এইটা মার্কেটটা আপনি ওই সেন্সে যদি দেখেন, তাহলে এটা অনেক বড় মার্কেট। আর আপনি জানেন যে চা খাওয়ার যে অভ্যাসটা, এটা আমি ব্যক্তিগতভাবে যতগুলো কান্ট্রি আমি গেছি, আমি দেখছি বাংলাদেশ এই ব্যাপারে সবার থেকে উপরে। তো যদি চায়ের দোকানগুলো যদি পেপার কাপ চলে যায়, তাহলে এটার মার্কেটটা কিন্তু হিউজ, মানে যেটার ব্যাপকতা অকল্পনীয়। এগুলো খরচটা আসলে কেমন?
হ্যাঁ, যারা কিনবে তাদের কেমন ব্যয় বহন করতে হবে আসলে? খরচটা এমনি ইন্টারন্যাশনালি এটা খরচ খুবই কম, মানে প্রোডাক্টের দাম খুব বেশি না। আমাদের এখানে আমরা যেটা করতেছি যে আমাদের বিভিন্ন সাইজের কাপ আছে, যেমন 80 ml থেকে 350 ml পর্যন্ত। আচ্ছা। এগুলো সাইজ অনুযায়ী দাম ভ্যারি করে। আমাদের 80 পয়সাও দাম আছে, আবার 3 টাকাও দাম আছে। আচ্ছা। কিন্তু এখন যার যেটা রিকোয়ারমেন্ট, সেই হিসেবে দামটা যে খুব বেশি তা না, কিন্তু এই দামটা আরো কমার সুযোগও আছে। সেই সুযোগটা হলো পলিসিগত ব্যাপার, সেটা হয়তো আরো ডিফারেন্ট ইস্যু। মানে যেহেতু পরিবেশ বান্ধব পণ্য, আপনি জানেন যে পুরো ওয়ার্ল্ডে এখন একটা রেগুলেশন চলতেছে, আলোচনা চলতেছে যে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে আপনার যেটা হচ্ছে যে আমরা পরিবেশকে কতটুকু সাহায্য করতেছি তাকে টিকে থাকার জন্য, তাই না? কারণ আপনি হয়তো আপনার লাইফটাকে যে সময়টা আপনি পার করতেছেন আপনি হয়তো পার করে ফেলতেছেন, বাট নেক্সট জেনারেশন তারা তো আপনারই, হ্যাঁ, আপনার সাথে তারা সম্পৃক্ত। তো তাদের ব্যাপারে চিন্তা করতে হয়। এখন যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনে পরিবেশ বাঁচানোর একটা আন্দোলন আছে। তো এখন আমি এমন একটা প্রোডাক্ট ইউজ করলাম, সেটা পলিথিন বা প্লাস্টিক হোক, হ্যাঁ, তো আমি এটা ফেলে দিলাম, এটা আর কিন্তু মাটির সাথে মিশলো না, এটা পরিবেশের সাথে গেল না, তখন কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়, তখন কিন্তু তার ওই মাটির যে শক্তি এটা নষ্ট হচ্ছে। তো এইভাবে এটার অনেক ভ্যারাইটিস প্রবলেম আছে। আচ্ছা। সেইখানে এটা ব্যাপকভাবে কার্যকরী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যেহেতু পরিবেশ বান্ধব পণ্য, তো এই জন্য মনে করেন যে এটা এটা এটা- এগুলো এগুলো সব পজিটিভ দিক, মানে এটা নেগেটিভ কোনো সাইড নাই। তো নেগেটিভ সাইড যখন থাকে না, তখন সেটা আসলে মানে এটা ভালো হইতেই হয়। অবশ্যই। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে পুরো ওয়ার্ল্ডে আসলে এটা মার্কেট সাইজটা আসলে কেমন, সেখানে আমাদের সম্ভাবনা কেমন? আচ্ছা, এখানে যেমন আমি আপনাকে একটা সিনারিও বলতে পারি, যেটা আমরা মানে আমাদের ডাটার থেকে আমরা পাচ্ছি, সেটা 230 বিলিয়ন Use. পিস এটা ইউজ হয় এখন ওয়ার্ল্ড মার্কেটে। এটা কিন্তু একটা ডাটা বললাম, বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় ডাটা কাজ করে না। আসলে অরিজিনাল কোয়ান্টিটি কিন্তু বেশি হয় স্বাভাবিকভাবেই। তো এটা মনে করেন এখনো যে সবগুলো কান্ট্রি এটার উপর কোপ আপ করছে তা না, বাট অলরেডি আপনার ম্যাক্সিমাম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তো খুব বেশি। এটার ম্যাক্সিমাম এক্সপোর্টটা এখন চায়নার থেকে হচ্ছে। চায়না ইজ দ্য মেন এখানে প্লেয়ার। যেমন গার্মেন্টসে আমরা আমরা একটা ভালো অবস্থানে আছি, হ্যাঁ, আরএমজিতে। এই পেপার কাপে চায়না ওয়ার্ল্ডে লিডিং পর্যায়ে আছে এবং তারা এই এক্সপোর্টটা করতেছে। তো এইখানে আমাদের একটা ব্যাপক সম্ভাবনা। এর কারণ হলো আরএমজিকে আমি আমি এই হিসেবে উদাহরণ হিসেবে নিতে পারি যে এটাও কিন্তু চায়নার মার্কেট ছিল, বাট বাংলাদেশ এটা অনেক ভালো করতেছে। এইটা আমাদের জন্য একটা পজিটিভ। কারণ হলো আমি যখনই কোথাও গেলাম, সমস্ত ইউরোপিয়ান, আমি ইউরোপে গেছি, আমি নেদারল্যান্ডে প্যারিসে গেছি অর্থমন্ত্রীর সাথে, সেখানে আমি দেখলাম যে তাদের কাছে এই আরএমজি নিয়ে তারা খুব গর্বিত বাংলাদেশকে নিয়ে। এটা পজিটিভ। কেন পজিটিভ? যে হ্যাঁ, বাংলাদেশ ভালো প্রোডাক্ট বানায়। তা আমরা যখন পেপার কাপ নিয়ে গেছি, তারা বলতেছে যে হ্যাঁ, বাংলাদেশ যেহেতু এটা বানাচ্ছে, এটাও বানাতে পারতেছে, অসুবিধা তো নাই। তার মানে আগে থেকে আমাদের ফেস ভ্যালু অনেক অনেক ভালো, হ্যাঁ, মার্কেটে একটা প্রোডাক্ট নিয়ে হলো ভালো আছে, এবং আমাদের প্রোডাক্টটা আমরা কোয়ালিটি প্রোডাক্ট বানাচ্ছি। ইউরোপে আমাদের প্রোডাক্ট অলরেডি স্যাম্পল অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে চায়নার মার্কেট থেকে আমাদেরকে মার্কেট নিয়ে আসতে হবে, তাই না? সেইখানে সুবিধাটা কোথায়? ঠিক ওই আরএমজির উদাহরণই। কারণ এখানে আমাদের কস্টিংটা কম, একদম কস্টিংটা কম। হ্যাঁ, যে আমাদের যে কিছু ব্যারিয়ার আছে, হ্যাঁ, যে ব্যারিয়ার গুলো কিন্তু আরএমজি অলরেডি কাটা ব্যারিয়ার হচ্ছে। নিয়েও কথা বলবো, ছোট একটা বিরতি নিতে হবে আমাদের। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পরিবেশ বান্ধব ফুড গ্রেড ফুড প্যাকেজিং খাত নিয়ে কথা বলছিলাম কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী সাজিদুর রহমানের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। বিরতির আগে আমরা কথা বলছিলাম এই খাতের আসলে সমস্যা নিয়ে, তো সেটি যদি আবারও সেখান থেকে শুরু করেন। হ্যাঁ, যেহেতু এই খাতটা অনেক সম্ভাবনাময় খাত, কিন্তু এটার মূল সমস্যা হচ্ছে নতুন হলে কি হয়, বিভিন্ন অর্গানাইজেশন এটা সম্পর্কে তাদের নলেজ থাকে না। যেমন গভর্নমেন্টের একটা বিষয় থাকে, পাবলিকের বিষয় থাকে। প্রথম জায়গাটা হচ্ছে অ্যাওয়ারনেস। পাবলিক অ্যাওয়ারনেসটা এখনো গ্রো আপ করে না, এখন জানেই না তো কেউ যে একটা প্রোডাক্ট আসতেছে, তাই না? তো এই অ্যাওয়ারনেসটা কি, যেটা 100% পরিবেশ বান্ধব এবং 100% ফুড গ্রেড। যখন পাবলিক এটা সম্বন্ধে অ্যাওয়ার হয়ে যাবে, তখন কিন্তু সে অটোমেটিক্যালি এটা গ্রহণ করা শুরু করবে এবং এটা ব্যাপকতা সৃষ্টি হবে। তো এখানে আমাদের একটা যুদ্ধ আছে। 2 নম্বর বিষয়টা হলো, এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা মানুষ অ্যাওয়ার্ড হলো, কিন্তু তার কস্টিং এর একটা হিসাব চলে আসে বিজনেসের ক্ষেত্রে। যে আমি যদি দুইটা কাপকে কম্পেয়ার করি, সেটা আমি প্লাস্টিক কাপ রাখলাম আর একটা পেপার কাপ রাখলাম। পেপার কাপ দেখতে অনেক সুন্দর, অনেক গুণাগুণ, অনেক ভালো, কিন্তু দামের একটা তফাৎ আছে।
এই দামের তফাতের কারণে অনেক সময় অনেকে ইচ্ছা করলেও প্লাস্টিক কাপে চলে যাচ্ছে তার আচ্ছা, বিজনেস। ওটা কি আরো বেশি সাশ্রয় এটা চেতে? হ্যাঁ, plastic cup? একটু কম আচ্ছা, দাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এখানে কিছু পলিসিগত বিষয়ের জন্য এটা ঘটনা ঘটতেছে, বাট ইন্টারন্যাশনালি কিন্তু প্লাস্টিক কাপের থেকে পেপার কাপ সস্তা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা একটা মজার তথ্য আমি আপনাকে দিলাম। কারণটা হলো আমরা যে কাঁচামালটা আমদানি করি, হ্যাঁ, এই কাঁচামালটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় সেখানে না। আসলে কস্টিংটা বেশি হ্যাঁ, পড়ে তো যাচ্ছে। আমদানি করার পর্যায়ে এটা ডিউটির যে বিষয়টা নির্ধারিত আছে, সেই ডিউটিটা আসলে নর্মাল কাগজের যে ডিউটি এটার সাথে একই রকম করা আছে। ওইখানে আমাদের হিউজ একটা কস্টিং আসতেছে। কিন্তু ইউরোপ আমেরিকাতে এটা 0% ডিউটি কাঁচামাল আমদানি। সবথেকে মজার বিষয় হলো ইন্ডিয়া তো 0% ডিউটি, মায়ানমারে 5%, যেখানে আমরা 50-র উপরে আমাদের ডিউটি চলে যাচ্ছে। তো এইখানে আমাদের অলরেডি সরকারের সাথে কথা হয়েছে, অর্থমন্ত্রীর সাথে আমাদের সরাসরি কথা হয়েছে, পজিটিভলি আমরা আগাচ্ছি। এনবিআর এর সাথে কথা হয়েছে, এটা নিয়ে কাজ হচ্ছে, মানে এটা এমন না যে কাজ হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে। তো এই ব্যারিয়ারটা যখন থাকবে না, তখন আমরা এই সমস্যা থেকে বেরোয় আসতে পারবো। সেকেন্ড একটা নিউ ব্যারিয়ার আমাদের আসতেছে, সেটা হলো যে যেহেতু আমাদের ওপেন মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটটা ওপেন মার্কেট, সেখান থেকে যখন দেখতেছে যে হ্যাঁ, বাংলাদেশ পোটেনশিয়ালি একটা ভালো এটার কনজিউমার হইতে যাচ্ছে বা ভালো মার্কেট তৈরি হচ্ছে, এটা আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার নজরে আসছে। তারা কি করতেছে, তারা এখন কিন্তু ওই ফ্যাক্টরিগুলো, ইন্ডিয়ান ফ্যাক্টরিগুলো বাংলাদেশে কাপটা পাঠাচ্ছে। কিন্তু এইখানে কাপটা পাঠানোর ক্ষেত্রে আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা এককভাবে না, এটা গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিভাবে বলি, যেমন তারা খুব চালাকির সাথে যেটা করতেছে, তারা এই মালটা যখন এক্সপোর্ট করে বাংলাদেশে, তখন তারা ব্যাপকভাবে আন্ডার ইনভয়েসিং করে। আচ্ছা। এবং এটার একটা টেকনিক তারা অ্যাপ্লাই করতেছে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে যেহেতু ফিনিশ প্রোডাক্টে সবসময় প্রাইজিং হয় হলো আপনার ইউনিট প্রাইস হিসাবে, যে পার পিসের দাম কত হবে। কিন্তু ওরা এখানে চালাকি করে কাঁচামাল যেটা কেজিতে হিসাব করে, ওরা কেজিতে পাঠাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো 1 কেজিতে 300-400 কাপ হয়, তো এইটার হিসাবটা তো তখন গড়মিল হয়ে যাচ্ছে। এইভাবে তারা একটা ফাঁকি দিচ্ছে। এইটা হলো মনে করেন যে আমাদের এখানে এইটা সম্বন্ধে নলেজ নাই, যার জন্য এটা সুযোগটা তারা পাচ্ছে। যখন এটা এনবিআর নলেজেবল হয়ে যাবে বা পোর্টগুলো জেনে যাবে যে না, বিষয়টা এরকম না এরকম, তখন এই সমস্যারও সমাধান হবে। এই দুটো আমাদের এখন মূল ব্যারিয়ার। প্রথমে একটা বললাম অ্যাওয়ারনেস। আমরা আশা করতেছি, খুবই আশাবাদী যে এই সমস্যা থেকে আমরা বেরোয় আসতে পারবো। অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করি। আপনি অ্যাওয়ারনেস এর কথা বলছিলেন, তো আমি একটু জানতে চাচ্ছি এটা আসলে কিভাবে বাড়ানো যায়, অথবা মার্কেটিংটা আসলে কিভাবে করছেন আপনারা? হ্যাঁ, এটা হলো আমরা যেটা করি, আমাদের একটা নর্মাল ফর্মুলা আছে, সেটা আমরা যে কাগজের কাপটা বানাচ্ছি বা কাগজের প্লেট, আমাদের 3টা প্রোডাক্ট একটু বলে রাখি। সেটা একটা হচ্ছে কাগজের কাপ, কাগজের প্লেট এবং কাগজের বাটি। হ্যাঁ, এই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যখন ডেলিভারি করি, আপনার বডিতে তো কোম্পানির একটা ব্র্যান্ডিং থাকে। হয়তো বা আপনি সে ইটিভি চাচ্ছে যে তার নামে আমি কাপ বানাই দেবো, এটা পসিবল, এটা কোনো সমস্যা না। কিন্তু কাপের নিচে, যেটা বাইরের থেকে দেখা যায় না, কিন্তু কাপটা উল্টালে দেখা যায় নিচের দিকে, ওখানে আমাদের নামটা এবং আমাদের ওয়েবসাইট দেওয়া থাকে। এইভাবে অনেকেই ওই কাপটা উল্টায় ওখানে ওয়েবসাইট থেকে নাম বানিয়ে আমাদেরকে কল করে। এটা আমাদের একটা খুব মানে ইজি মার্কেটিং এর ব্যাপার। আর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব ব্যাপকভাবে করি। আমাদের নিজস্ব এক্সিকিউটিভ আছে, সেখান থেকে করে। যেহেতু আমরা এখনো খুব বড় কোনো কোম্পানি না, স্মল লেভেলের কোম্পানি, এই জন্য আমরা এখনো পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টে যাইতে পারি নাই। এটা হয়তো ভবিষ্যতে আমরা করব। আর যেহেতু এখানে আর একটা বিষয় আমি একটু বলে রাখতে চাই, যে কেপিসি ইন্ডাস্ট্রি এই প্রোডাক্ট তৈরি করার পরে সফলতার সহিত কাজ করার পরে 2016 সালে আমরা বর্ষসেরা শিল্প উদ্যোক্তা অ্যাওয়ার্ড পাই, ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার পাই। এটা বাংলাদেশ গভর্নমেন্ট দেয়। তো এইটা পাওয়ার পরে হয় কি, আপনি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন, তখন স্বাভাবিকভাবে মিডিয়া একটু আপনাকে চিনতে পারে। এটা আমাদের ক্ষেত্রে খুব বেশি আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, তো যখন মিডিয়া চিনলো, তখন ব্যাপক হারে নিউজ হলো। তো আমি এখানে মিডিয়াকে সাধুবাদ জানাই যে হ্যাঁ, তারা একটা ভালো কাজের দিকে আসছে এবং তারা এটাকে নিয়ে মানে আগ্রহ দেখাচ্ছে। এতে কিন্তু একটা ব্যাপক অ্যাওয়ারনেস বাড়ছে, যার জন্য 2016 পরে আমাদের যে অ্যাওয়ারনেসের লেভেলটা এই সমস্ত নিউজ এর কারণে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটা ভালো কাজ হয়েছে আর কি। তো আপনি তো তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কারটা পেয়েছেন জাতীয় পর্যায়ে, তো তরুণ উদ্যোক্তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে এই খাতে? হ্যাঁ, আমি তরুণ উদ্যোক্তাদের জন্য পরামর্শ থাকবে এটাই যে খাতটার থেকে বড় কথা হলো যে আমি যেটা মনে করি, প্রথমত তাকে যদি সে উদ্যোক্তা হতে চায়, হ্যাঁ, একটা হলো তার অনেকগুলো সেক্টর খোলা, সে জব করতে পারে, বা সে একটা থিসিস করে যে কোনো একটা পর্যায়ে একটা ডক্টরেট নিতে পারে, বা সে ব্যবসা করতে পারে। ব্যবসায়ী করার মধ্যে যেটা হলো যে সে তার একটা থাকে, একটা ইন্ডিভিজুয়াল একটা তার, হ্যাঁ, ওগুলো অনেক কিছু থাকে, তার সুবিধা থাকে, এটা ভালো। কিন্তু তাকে এখানে একটু যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি প্রথম যে যোগ্যতার কথাটা বলি, সেটা হলো ধৈর্য। আমি যদি কোনো কাজ করি, অধ্যবসায় দিয়ে, ধৈর্য দিয়ে সেটাকে আমাকে সাফল্য আনতে হবে।
আর টেকনিক্যাল কথার মধ্যে গেলে আপনাকে আসতে হবে সেটা হলো আমার প্রোডাক্ট বাছাই করা। আমি আসলে কোন প্রোডাক্টে যাচ্ছি, আমি কি কোনো কমন আইটেমে যাচ্ছি, নাকি আমি বাজারটাকে আগে নিরূপণ করলাম কিনা যে হ্যাঁ বাজারে আমার পণ্যটা নিড আছে। এমন হইতে পারে যে এই পণ্যটা বাজারে নাই, বাট আমি মানুষের ব্রেন পড়ে ফেলতে হবে যে হ্যাঁ এই পণ্যটা আমি যদি আনি নতুন পণ্য, বাট মানুষের নিড হবেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো এই ক্ষেত্রে যদি কেউ এমন ধরনের পণ্য আনতে পারে, এবং বিজনেসের কিছু পলিসি, যেমন আমরা কিছু কিছু ব্যবসায়ী দেখবেন যে অতিরিক্ত মুনাফার একটা প্রবণতা থাকে, আমার মনে হয় এই প্রবণতাটা ভালো না। হ্যাঁ, আমি চাইনিজদের ব্যবসার স্টাইল দেখছি, তারা কখনো অতিরিক্ত মুনাফা করে না, তারা কম মুনাফা করে, তারা অতিরিক্ত সেল করে, কোয়ান্টিটি বিজনেস করে। কোয়ান্টিটি বিজনেস হলে হয় কি, ট্রানজাকশন খুব বেশি বৃদ্ধি পায়, তাতে ব্যাংক লোন পাওয়া, ফাইন্যান্স আসা, এগুলো খুব ইজি হয়ে যায়। একটা পর্যায়ে সে বড় করার সুযোগ থাকে, কিন্তু অতিরিক্ত প্রফিট করলে হয় কি ওই প্রতিষ্ঠানটা বড় হয় না, ছোট থাকে, এবং ওই প্রফিটের মধ্যে সে ঘুরতে থাকে। তো এই জিনিসগুলো আমার ব্যক্তিগত মতামত আর কি। হ্যাঁ, এখানে আমি তো খুবই ছোট মানুষ। একদমই শেষ পর্যায়ে জানতে চাচ্ছি যে আসলে এই মুহূর্তে আপনাদের পণ্যের ডিমান্ড আসলে আমাদের দেশীয় বাজারে কেমন, আর আপনাদের আসলে ক্লায়েন্ট আসলে কারা জানতে চাচ্ছি। আচ্ছা, আমাদের এখন বেসিক্যালি ক্লায়েন্টের মধ্যে সবাই আপনার কর্পোরেট ক্লায়েন্ট। আমাদের লোকাল বাজারও আছে, কিন্তু কর্পোরেট ক্লায়েন্টরাই ম্যাক্সিমাম নেয়। যেমন তার মধ্যে মেজর নেসলে আছে, নেসক্যাফে যে কফিটা আপনারা খাচ্ছেন, এটা আমাদের প্রোডাক্ট। পেপসি, তারপরে আপনার আমাদের বাংলাদেশি কোম্পানির মধ্যে প্রাণ আমাদের খুব বড় ক্লায়েন্ট, অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বসুন্ধরা, আকিজ গ্রুপ, সবাই আপনার এই যে পার্টেক্স, মেঘনা গ্রুপ, হ্যাঁ, তারপরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মধ্যে শেভরন, তারপর ডানো, মানে আমাদের 230টা ক্লায়েন্ট সব কর্পোরেট। হ্যাঁ, এটা মুখস্থ বলা কঠিন। আর আমার মূল টার্গেট যেটা, এরা আমার ভালো ক্লায়েন্ট, বাট আমার টার্গেট কিন্তু এটা না। আমি চাই বাংলাদেশের মানুষ উপকৃত হোক, ম্যাস পিপল। আমি চাই যে চায়ের দোকানে আমার কাপ পৌঁছাক। ইতিমধ্যেই পৌঁছাচ্ছে না তা বলবো না, ওই প্রাইসটার কারণে একটু সমস্যা হচ্ছে, বাট এটা আস্তে আস্তে যাওয়া শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের এখন বিভাগেরই যাওয়া শুরু হয়েছে, এবং আমাদের এখন প্রোডাকশন আছে হলো পার ডে 4 লাখ পিস, কিন্তু আমাদের অর্ডার আছে কিন্তু ডবল, আরো বেশি, ডবল অর্ডার দিতে পারতেছি না। 2 নম্বর হলো আমরা এইটার সমস্যা সমাধানের জন্য আমাদের তেজগাঁ ইন্ডাস্ট্রি যেটা আছে, এটা আমরা আগামী 3-4 মাসের মধ্যে শিফট হয়ে আমাদের নতুন ইন্ডাস্ট্রি করতেছি। সেটা হলো এখন 4000 স্কোয়ার ফিট, তখন 20,000 স্কোয়ার ফিটে চলে যাবে, অনেক বৃদ্ধি পাবে, মানে আমাদের প্রায় 15-16 গুণ বৃদ্ধি পাবে। তখন যেটা হবে, আমি মিডল ইস্ট, ইউরোপ এবং পার্শ্ববর্তী দেশ নেপাল, এসব জায়গায় আমাদের এক্সপোর্ট শুরু হবে। এগুলো সব ফাইনালাইজ হয়ে আছে। এটা হলো এখন বর্তমান অবস্থা। কেপিসির জন্য অনেক শুভকামনা থাকলো, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একুশে টিভির দর্শকদেরকে এবং আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পরিবেশ বান্ধব ফুড গ্রেড ফুড প্যাকেজিং খাতে নানা দিক ও করণীয় কথা বলছিলেন কেপিসি ইন্ডাস্ট্রি চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি। বেলা 2:30 আবার ফিরে আসবে বিজনেসে আরো আয়োজনে, আমাদের সঙ্গেই থাকুন।